আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক মনোবিজ্ঞান, সোনাচন্ডী কারিগরি মহাবিদ্যালয়, উপজেলা নাচুল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রাণপ্রিয় আমার ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয় ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে থেকে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের লেখাপড়া এবং তোমাদের শিক্ষার যে বিষয়গুলো এগুলো চালিয়ে যাচ্ছ, এবং আমি আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই নিরাপদে আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে একটু ভালো আছি। যা হোক, আজকে আমি তোমাদের সামনে মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টির নাম হলো যে মনোবিজ্ঞান কি একটি বিজ্ঞান, অথবা এটিকে আবার জৈবিক সামাজিক বিজ্ঞান হিসাবে আমরা কিভাবে দেখতে পারি, বা আমরা এভাবে বলতে পারি যে বিজ্ঞান এবং জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান কোথায়। এই বিষয় নিয়ে তোমাদের সামনে আমি কিছু কথা আলোকপাত করতে চাই। মনোবিজ্ঞানের যে গ্রহণযোগ্য সংজ্ঞা, সেই সংজ্ঞাটিতে আমরা দেখেছি যে মনোবিজ্ঞান হলো মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। এখানে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো যে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞানকে একটি বিজ্ঞান? এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা নিতে হয়। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হলো বিশেষ জ্ঞান। যে কোনো বিষয় বা বস্তু বা ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট, সুসংবদ্ধ এবং যথাযথ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। অর্থাৎ সুবিন্যস্ত এবং সুপরিকল্পিত অবস্থায় গবেষণাগারের মধ্যে কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে যে আমরা জ্ঞান অর্জন করি তাকেই বলা হয়েছে বিজ্ঞান। এখন কোনো বিষয় বা বস্তু বা ঘটনাকে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে গেলে সেটি আসলে কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। যেমন 1 নম্বর হলো বিষয়বস্তু, 2 নম্বর হলো বৈজ্ঞানিক পদ্ধতি, 3 নম্বর হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, 4 নম্বর হলো প্রয়োগশীলতা। তাহলে যে কোনো বিষয় বা ঘটনাকে যখন আমরা বিজ্ঞান বলবো, তখন এই 4টি বিষয় অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে সেই বিষয়ের মধ্যে এই 4টি বৈশিষ্ট্য আছে কি না। তাহলে আমরা একে একে এই 4টি বিষয় নিয়ে আলোচনা করে দেখি। প্রথমত আছে বিষয়বস্তু, বা যেটাকে বলা হয় সাবজেক্ট ম্যাটার। প্রত্যেকটা বিজ্ঞানেরই একটা স্বীকার্য বিষয় হলো যে বিজ্ঞান যে বস্তু বা ঘটনার অনুধান করে তা নিয়ম সাপেক্ষ, অর্থাৎ
নিয়মতান্ত্রিকভাবে বিজ্ঞান যে কোনো বা বস্তু বা ঘটনা নিয়ে অনুধ্যান করে বা গবেষণা করে বা পর্যালোচনা করে থাকে। তাছাড়া বিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে আবার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এখন সেই বৈশিষ্ট্যগুলো আমরা আবার দেখব। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিজ্ঞানের বিষয়বস্তুকে পর্যবেক্ষণযোগ্য হতে হবে। অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়বস্তুটাকে যাতে আমরা পর্যবেক্ষণ করতে পারি, এই জন্য বলা হচ্ছে যে বিজ্ঞানের বিষয়বস্তুকে পর্যবেক্ষণযোগ্য হতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে গবেষকগণ একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারে। অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে গবেষণা করা হচ্ছে, গবেষক যেন এই ভাষার মাধ্যমে ভাব বিনিময় করতে পারেন, একে অপরের সাথে কথা বলতে পারেন, এটি অবশ্যই হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো বিজ্ঞানের বিষয়বস্তুকে প্রমাণযোগ্য হতে হবে বা প্রমাণ সাপেক্ষ হতে হবে। সুতরাং এই বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখব যে বিজ্ঞানের বিষয়বস্তুর সাথে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর এই বৈশিষ্ট্যগুলো আসলে আছে কিনা, তাহলে আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারবো। মনোবিজ্ঞানের বিষয়বস্তু আগেই বলেছি যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আচরণ। মনোবিজ্ঞানের বিষয়বস্তু বিজ্ঞানের বিষয়বস্তুর উপরে উল্লিখিত বা উপরের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম সবগুলোই মনোবিজ্ঞানের মধ্যে আছে, অর্থাৎ খুব ভালোভাবে এই বৈশিষ্ট্যগুলো পূর্ণ করে। তাই বিষয়বস্তুর দিক থেকে আমরা মনোবিজ্ঞানকে অনায়াসে একটি বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য বা যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর দিক থেকে আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি। দ্বিতীয় বিষয় হলো বা বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড। বিজ্ঞানের সবচাইতে বড় পরিচয় হলো তার গবেষণা পদ্ধতি, বিষয়বস্তু নয়। গবেষণাগারের সুব্যবস্থিত এবং সুনিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে যদি বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম অনুসরণ করে কোনো বিষয় সম্পর্কে গবেষণা করা হয়, তাহলে সেটি হলো বিজ্ঞান। বৈজ্ঞানিক পদ্ধতির আবার কতগুলো বৈশিষ্ট্যও আছে, যেমন কার্যকরী সংজ্ঞা প্রদান, ব্যক্তি নিরপেক্ষতা, নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তি, যথার্থতা প্রমাণ এবং সাধারণীকরণ। এখন বৈজ্ঞানিক পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো মনোবিজ্ঞানের মধ্যে আছে কিনা সেটি আমরা একে একে আলোচনা করে দেখব। প্রথমত আছে কার্যকরী সংজ্ঞা প্রদান। যে বিষয়ের উপর গবেষণা করা হচ্ছে বা অনুধ্যান করা হচ্ছে তা সুস্পষ্টভাবে চিহ্নিত করে খুব সহজে পর্যবেক্ষণ করার পরে যদি ব্যাখ্যা প্রদান করা হয়, তাহলে তাকে বলা হয় যে এটি হলো কার্যকরী সংজ্ঞা বা কার্যকরী সংজ্ঞা প্রদান। অর্থাৎ বৈজ্ঞানিক যখন কোনো বিষয়বস্তু সম্পর্কে গবেষণা করেন তখন সেই বিষয়বস্তু সম্পর্কে বা সেই ঘটনা সম্পর্কে
সুনির্দিষ্টভাবে সুসংবদ্ধভাবে সে বিষয়ের উপরে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করেই পর্যালোচনা করে থাকেন। মনোবিজ্ঞানীরাও অনুরূপভাবে যে বিষয় নিয়ে গবেষণা করছেন, অর্থাৎ প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করছেন, সে আচরণ সম্পর্কে যথাযথভাবে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা প্রদান করে বা কার্যকরী সংজ্ঞা প্রদান করেই গবেষণাগারে সে বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। অর্থাৎ মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে কার্যকরী সংজ্ঞা প্রদান করেই গবেষণা কার্য পরিচালনা করে থাকেন। সুতরাং আমরা এই কার্যকরী সংজ্ঞা প্রদানের দিক থেকেও আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে পারি। এর পরের বৈশিষ্ট্য হলো ব্যক্তি নিরপেক্ষতা। মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ, এবং এই আচরণ ব্যক্তি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা যায়। প্রাণীর এই আচরণ কোন গবেষক যেভাবে অনুসন্ধান করতে পারেন, অন্যরাও তদ্রূপভাবে অনুসন্ধান করতে পারেন। এই ব্যক্তি নিরপেক্ষতার কারণেই মনোবিজ্ঞানকে প্রথমত মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু পরবর্তীতে যেহেতু এই ব্যক্তি নিরপেক্ষতা কারণেই মনকে বা আত্মাকে বাদ দিয়ে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে আচরণ বা প্রাণীর আচরণ। আনুষঙ্গিক নিয়মাবলী অভিন্ন থাকলে স্থান কাল পাত্র ভেদে, পরীক্ষণকারী ভেদে গবেষক গবেষণালব্ধ ফল অভিন্ন রাখার দৃষ্টিভঙ্গি এবং প্রয়াসের নামই হলো ব্যক্তি নিরপেক্ষতা। অর্থাৎ যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষতা বজায় রাখা হয়, অর্থাৎ যাতে করে গবেষণার ফলাফল বা তত্ত্ব যাই বলে না কেন, যাতে পক্ষপাত দুষ্ট না হয়, অর্থাৎ গবেষকদের দ্বারা যাতে ফলাফলের উপর কোনো প্রভাব বিস্তার না করতে পারে, এই জন্য ব্যক্তি নিরপেক্ষতা বজায় রাখা হয়। মনোবিজ্ঞানের ক্ষেত্রেও বা মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু আচরণ, এটি নিয়ে গবেষণা করার ক্ষেত্রেও যাতে করে পরীক্ষণকারীদের দ্বারা বিষয়বস্তুর যে ফলাফল বা গবেষণা লব্ধ তত্ত্ব বা উপাত্তগুলো যাতে প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য ব্যক্তি নিরপেক্ষতা বজায় রেখে পরিচালনা করা হয়ে থাকে। সুতরাং আমরা নিঃসন্দেহে এখন বলতে পারি যে ব্যক্তি নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞান একটা পূর্ণাঙ্গ একটা বিজ্ঞান। এরপরের বৈশিষ্ট্যটি হলো নিয়ন্ত্রণ। বৈজ্ঞানিক পদ্ধতির সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে যে যে পরিবেশ রয়েছে বা পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে, সেই পারিপার্শ্বিক অবস্থা যাতে নিরপেক্ষভাবে ঠিক থাকে এবং নিরপেক্ষভাবে পরিচালনা করা যেতে পারে, এবং বাইরের কোনো উদ্দীপক যাতে বাহ্যিক কোনো উদ্দীপক গবেষণাগারের যে বিষয় নিয়ে গবেষণাগারে আলোচনা করা হচ্ছে সেই বিষয়ের উপর যাতে প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে যেমন নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, তেমনি মনোবিজ্ঞানের পরীক্ষণ কার্য পরিচালনার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বাহ্যিক কোনো উদ্দীপক যাতে গবেষণাগারে যে পর্যবেক্ষণ করা হয় সেটির উপর প্রভাব বিস্তার করতে না পারে। এখানে ব্যক্তি
অনির্ভরশীল নির্ভরশীল চলের উপর অনির্ভরশীল চলের প্রভাব সম্পর্কে এখানে গবেষণা করা হয়ে থাকে এবং তার যে প্রভাব সেটি গবেষণা করা হয়। এবং বাহ্যিক কোনো উদ্দীপক যেমন গবেষণাগারের তাপমাত্রা, মিছিলের শব্দ বা বাইরের কোনো আওয়াজ যাতে গবেষণাগারের পরীক্ষণ কার্য পরিচালনা করার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এই জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে এখানে বাহ্যিক পারিপার্শ্বিক যে অবস্থা এটির নিয়ন্ত্রণকেই বলা হয়েছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। তবে এখানে একটা বিষয় হলো যে গবেষণাগারের মতো যদি অনুরূপ ব্যবস্থা বাইরেও করা যায় তাহলেও সেখানে গবেষণা কার্য পরিচালনা করা যেতে পারে। সুতরাং নিয়ন্ত্রণের দিক থেকেও আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি। পরের বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্তি বা রিপিটেশন। এখানে পুনরাবৃত্তি বলতে বোঝায় অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে যেমন পূর্বের গবেষণালব্ধ তত্ত্ব বা তথ্যের ভিত্তিতে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফল বা সেই গবেষণাগুলো পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরাও অনুরূপভাবে গবেষণা কার্য পরিচালনা করতে পারেন। মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আচরণ। পূর্বের যে গবেষণালব্ধ যে ফলাফল বা যেভাবে গবেষণা কার্য পরিচালনা করা হয়েছে পরবর্তীতে অন্যান্য মনোবিজ্ঞানীরাও অনুরূপভাবে সেই গবেষণা কার্য পরিচালনা করতে পারেন। সুতরাং পুনরাবৃত্তিও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটির মাধ্যমে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে পারি। এর পরের বৈশিষ্ট্য হলো সাধারণীকরণ। অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সত্যে উপনীত হওয়ার নামই হলো সাধারণীকরণ। অর্থাৎ এখানে অনেকগুলো দল বা অনেকগুলো বিষয় বা বস্তু থেকে যে কোনো একটা প্রতিনিধিত্বকারী একটা বিষয় সম্পর্কে যখন আমরা একটা ফলাফল পেয়ে যাই এবং সমগ্র বিষয় সম্পর্কে একটা তথ্য বা উপাত্ত যখন আমরা উপস্থাপন করি তখন সেটিকেই আমরা বলবো সাধারণীকরণ। অর্থাৎ একটা সুন্দর উদাহরণ দিলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে যখন একটা হাঁড়িতে ভাত রান্না করা হয়, যখন টকবক করে ফুটে তখন একটি ভাতকে আমরা টিপে দেখলেই বুঝতে পারি, টিপে দেখার পরেই সমগ্র হাঁড়ির ভাতের আমরা খবর পেয়ে যাই। ঠিক অনুরূপভাবে এই মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু প্রতিনিধিত্বকারী হিসাবে আমরা যে তত্ত্ব বা তথ্যগুলো পাই সেগুলো অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে যেমন পাওয়া যায় মনোবিজ্ঞানের ক্ষেত্রেও পাওয়া যায়। এটি হলো সাধারণীকরণ। সুতরাং সাধারণীকরণের দিক থেকেও আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি। যথার্থতা প্রমাণ ভেরিফিকেশন। পূর্বের অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে পূর্বের গবেষণালব্ধ যে তথ্য বা ফলাফলগুলো পাওয়া যায় পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা যেমন সেই ফলাফলগুলো হুবহু প্রমাণ করে দেখতে পারেন, তেমনি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ক্ষেত্রেও আমরা অন্যান্য মনোবিজ্ঞানীরাও পূর্বে মনোবিজ্ঞানীদের মতো গবেষণা করে পূর্বের ফলাফলও প্রমাণ করে গবেষণাগারে দেখতে পারেন। সুতরাং যথার্থতা প্রমাণের ক্ষেত্রেও আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে পারি। এর পরবর্তী বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃষ্টিভঙ্গি। অর্থাৎ পুরাতন জ্ঞানকে আঁকড়ে ধরে না থেকে নতুন নতুন তত্ত্ব এবং তথ্যের উপাত্তের ভিত্তিতে নতুন নতুন বিষয়কে স্বাগত জানিয়ে যেমন অন্যান্য বিজ্ঞানীরা গ্রহণ করে থাকেন এবং পুরাতন জ্ঞানকে তারা আঁকড়ে না ধরে থেকে তারা নতুনকে আহ্বান করে নতুন নতুন তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে আজকে অনেক বিষয় সম্পর্কে নতুন নতুন আবিষ্কার করতে পারছেন। ঠিক মনোবিজ্ঞানের ক্ষেত্রেও
পূর্বের যে সমস্ত জ্ঞান রয়েছে বা তথ্য রয়েছে সেগুলোকে আঁকড়ে ধরে না থেকে নতুন বিষয়গুলোকে আহ্বান করে সেগুলোকে গ্রহণ করার যে মানসিকতা, এটি হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মনোবিজ্ঞানের ক্ষেত্রেও এই দৃষ্টিভঙ্গি মনোবিজ্ঞানীদের মধ্যে রয়েছে। যার কারণে যেমন প্রথম অবস্থায় মনোবিজ্ঞানের বিষয়বস্তু ছিল মন বা আত্মা, কিন্তু মন বা আত্মাকে যেমন স্পর্শ করা যায় না, ধরা যায় না বা অনুভব করা যায় না, পরবর্তীতে সেই বিষয়বস্তুকে বাদ দিয়ে পরবর্তীতে মনোবিজ্ঞানের বিষয়বস্তুকে আচরণ হিসাবে গ্রহণ করা হয়েছে। সুতরাং নতুন নতুন তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে মনোবিজ্ঞানের আজকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হচ্ছে এবং নতুন নতুন দিক প্রসারিত হচ্ছে, নতুন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। আজকে মনোবিজ্ঞানের অনেক বিষয়ের বা অনেক তত্ত্ব এবং তথ্য নিয়ে গবেষণা করা হচ্ছে। সুতরাং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে পারি। এখন আসছে প্রয়োগশীলতা। প্রয়োগশীলতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানের আর একটা মাপকাঠি, এর মাপকাঠি হলো প্রয়োগ বা ব্যবহার। বিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন পর্যায়ে বিজ্ঞানকে ব্যবহার করা হয়ে থাকে। মনোবিজ্ঞানের এর ক্ষেত্রেও বিজ্ঞান আজ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেমন শিক্ষা, তারপর শিল্প, তারপর চিকিৎসা, তারপর সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে মনোবিজ্ঞানের আজকে বিষয়বস্তুগুলো ব্যবহৃত হচ্ছে। সুতরাং প্রয়োগশীলতার দিক থেকে আমরা দেখতে পাই যে মনোবিজ্ঞান আজকে কবর থেকে দোলনা থেকে কবর পর্যন্ত এমন কোনো ক্ষেত্র বা পরিসর নেই যেখানে মনোবিজ্ঞানের পদচারণা নেই। সুতরাং প্রয়োগশীলতার দিক থেকে আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞান আসলে কি ধরনের বিজ্ঞান? যেহেতু মনোবিজ্ঞান হলো জীবন্ত প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে এবং জীবন্ত প্রাণীদের যে জৈবিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। যেমন আমাদের শরীরের অভ্যন্তরে এমন কতগুলো অর্গান আছে বা এমন কতগুলো গ্রন্থি আছে এবং স্নায়ুতন্ত্র আছে যে বিষয়গুলো আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে এবং আমাদের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। যার কারণে আমরা এই মনোবিজ্ঞানকে আমরা জীববিজ্ঞানের একটি শাখা হিসাবে গ্রহণ করতে পারি। এখন প্রশ্ন হলো যে মনোবিজ্ঞানের যেহেতু বিষয়বস্তু হলো জীবন্ত প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এখানে যেহেতু মানুষ বা প্রাণী, এরা মানুষ বাস করে মনুষ্য সমাজে এবং প্রাণীরা বন্য পরিবেশে বসবাস করে। একজন মানুষের আচরণ অন্য মানুষের আচরণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং তার আচরণ আবার অন্য মানুষের আচরণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এখানে যে সামাজিক একটা ক্রিয়া এবং মিথস্ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে একজন মানুষের আচরণ অন্য মানুষের আচরণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই জন্য আমরা বলতে পারি যে এটি একটি সামাজিক বিজ্ঞানের একটা অংশ। অথবা আমরা দেখা যায় যে একটা মানুষ যে সমাজে জন্মগ্রহণ করেছে, সে লালিত পালিত হয়েছে, সেই সমাজের রীতিনীতি, কৃষ্টি কালচার, মূল্যবোধ, আবেগ এবং সে সমাজের কুসংস্কার সব মিলিয়েই সেই সমাজের রীতিনীতি, মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয়ে সে ধরনের আচরণ করে থাকে। সুতরাং পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশও মানুষের আচরণকে চরমভাবে প্রভাবিত করে থাকে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি মনোবিজ্ঞান হলো একটা সামাজিক বিজ্ঞান। সুতরাং সব মিলিয়েই যেহেতু মানুষ বা জীবন্ত প্রাণীর আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান, সুতরাং জীবন্ত প্রাণীর আচরণ এবং তার পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে তার আচরণ প্রভাবিত হয়। সুতরাং এই দিক থেকে আমরা মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে মনোবিজ্ঞান
হলো একটা বিজ্ঞান এবং জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে আমরা মনোবিজ্ঞানকে চিহ্নিত করতে পারি। তো যাই হোক, আজকে আমি আর তোমাদের সামনে বিশেষ কোনো বিষয় নিয়ে আর আলোচনা করতে চাই না। এখান থেকে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।